জামাতের হাত তারা ধরবে কিনা, আমি একটু প্রশ্নটি শেষ করে নিই। একটি প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া তিনি বলেছেন যে গণহত্যার বিচার হবে, প্রয়োজনে সেটির বিচার ট্রাইব্যুনালে করা হবে। গতকালকে তিনি কথা বলেছেন, কিন্তু এখন এই মুহূর্তে যে গণহত্যার বিচার হচ্ছে, যতই বিএনপি বলুক না কেন যে তারা যুদ্ধাপরাধীদের বিচার চায়, কিন্তু আসলে বাস্তবিকভাবে আমরা তেমন কোনো উদ্যোগ বা তেমন কোনো সমর্থন কিন্তু দেখছি না যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে বিএনপির। তো সেটি কেন? দেখুন, আমি মুনাফের কথা ধরে বলছি, এখানে আসলে জামাতকে নিয়ে যে কথাটা আমিও পার্সোনালি বিশ্বাস করি যে যেই দলই আপনি আমাকে একটু সময় দিবেন, কিন্তু প্রশ্নটা অনেক ওয়াইড। আমি সবাইকে সমান সময় দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করেন না, বিরোধী দল হোক বা সরকার দল হোক, কারোই অ্যাকচুয়ালি নীতিগতভাবে রাজনীতি করার অধিকার থাকে না। বাট আপনার প্র্যাগম্যাটিক হতে হবে। জামাত ইজ এস্টাবলিশড পলিটিক্যাল পার্টি ৩০ বছর যাবত, এবং এই জামাতকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই পলিটিক্যালি জামাতের সাথে ঐক্য করেছে। আমরা হয়তো একটু বেশি করেছি। আওয়ামী লীগও ৯৫ সালে শহীদ জন্মী, ৯৬ সালে জাহানার ইমাম যখন ছিলেন তাকে বাদ দিয়ে জামাতের সাথে আন্দোলন করে সেই মাগুরার নির্বাচন এবং আমাদের, যার কারণে 96 to 2001 জামাত ওয়াজ গিভেন আ গ্রেস পিরিয়ড। সেই কথাগুলো অনেকবার এসেছে। এক্স্যাক্টলি। তো যাই করা হচ্ছে এটা পলিটিক্যালি করা হচ্ছে। এখন আপনি যে কথা বলছেন, গণহত্যার কথা বলছেন, ৭১-এর জেনোসাইড আর আজকের জেনোসাইড তো এক না। আপনি যে গণহত্যা টার্মটা নিয়ে যে কথাটা বলা হচ্ছে, ৭১-এর জেনোসাইড অফকোর্স ওয়াজ আ লার্জার এক্সটেন্ট, ওর অনেক বড় একটা জেনোসাইড ছিল। বিরোধী দলনেত্রী যে কথাটা বলছেন সেটা হলো যে মোডাস অপারেন্ডি, যেভাবে পুলিশ গুলি করছে, আপনি দেখবেন টেলিভিশনে দাঁড়িয়ে যেখানে টিয়ার গ্যাস মারা, আমি আজকাল কিন্তু আর ওই ঢালটা দেখা যাচ্ছে না, উনি ওখানে মিছিল আছে, পুলিশ এখানে বসে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে দিচ্ছে, এবং রাস্তায় বসে গ্রামের মধ্যে গুলি করছে, এবং কাস্টাডিতে নেয়ার পর পেটাচ্ছে। এবং এখানে তো পুলিশ ক্যান ইউজ রিজনেবল ফোর্স। এখানে কেমন জানি একটা মাতম লেগে গিয়েছে পুলিশের, এই যে পুলিশ কাস্টাডিতে নিয়ে ঠেকিয়ে গুলি করে দিচ্ছে। তো এই জিনিসগুলি তো তখন এই মাইন্ডসেট যখন পুলিশের হয়ে যাবে এবং এরা যখন রিওয়ার্ডেড হবে, এবং এটা একদিনই কিন্তু হয়নি, এটা জয়নুল আবেদিন ফারুক থেকে পেটানো আরম্ভ হয়েছে, এবং তাদেরকে প্রমোশন দেওয়ার পর পুলিশ এই চেইনটাকে তো আপনার থামাতে হবে। এইটাকেও তো একটা, অফকোর্স ইটস নট আ গণহত্যা অ্যাজ সাচ কম্পেয়ার্ড টু 1971, বাট এই মাইন্ডসেট যদি থাকে তাহলে আগামীতে তো এটা আরো অনেক বেড়ে যাবে। তো বিরোধী দলীয় নেত্রী হিসাবে এটাকে তো স্টপ করার মতো একটা জিনিস নিতে হবে। অফকোর্স জামাতকে তাণ্ডব বলুন, যতই বলুন আপনারা, যতদিন জামাত রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমি এটাকে সহিংস আন্দোলন বলবো। আপনার ব্যান করে দেখো আওয়ামী লীগ 2 মিনিটস আওয়ামী লীগের জন্য, বাট আওয়ামী লীগ ইজ প্লেইং উইথ ইট। এই জিনিসটা তো বাস্তব মানতে হবে। আমি একটু শুনে না, আমি আপনাকে আগে বলি, আপনি আমার কথাটা শুনুন, তারপর আপনি এখানে পাবেন। তো জামাত সহিংস আন্দোলন করছে। এখন আজকে যদি শিবির বোম মারে তাহলে সেটা তাণ্ডব, আওয়ামী লীগ যখন বোম মারে সেটা সহিংস আন্দোলন, আওয়ামী লীগ যখন কাউকে চাকু দিয়ে মারবে আপনার, তখন সেটা একটা আন্দোলন হবে। কথাটা কিন্তু সেরকম না। আই এম নট শোয়িং এনি সিম্পাথি টুয়ার্ডস জামাত, বাট আমার কথা হলো আপনি যদি আসলেই আন্তরিক হন, আপনার হাতে এত কিছু আছে, আপনারা খালেদা জিয়ার বাড়ি নিয়ে গেলেন, আপনারা তত্ত্বাবধায়ক খেয়ে ফেললেন 2 ঘন্টার মধ্যে, জামাতকে বাতিল করে দেন না, তাহলে দেখা যাক না তো সেটা কি। সো বেসিক্যালি ইটস অল পলিটিক্যাল, কিন্তু প্রত্যেকটা গেমই হচ্ছে পলিটিক্যাল। এটা আমার কথা হলো বিডিআর পিলখানা থেকে আরম্ভ করে 10,000 কোটি টাকা থেকে রাশিয়ার অস্ত্র কেনা পর্যন্ত, শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে, লুণ্ঠন থেকে আরম্ভ করে, প্রত্যেকটা জায়গায় চেন অফ কমান্ড ভেঙে যাওয়া, ব্যুরোক্রেট দিয়ে গভর্নমেন্ট চালানো, পলিটিশিয়ানদের সরায় দেওয়া, এই প্রত্যেকটা জিনিসকে সরানোর জন্য আওয়ামী লীগ খুব সুন্দর প্ল্যান করে এই এখন আমাদের এই মঞ্চতে আজকে আওয়ামী লীগের কোনো সদস্য নেই, তাই আপনার অভিযোগগুলোর আমি একটু আপনার কাছ থেকে দুটো প্রশ্নের খুব সংক্ষিপ্ত উত্তর নিয়ে মাসুদ হাসানের কাছে যেতে চাই। একটি হলো আপনি বলছেন যে এই গণহত্যা আর ৭১-এর গণহত্যা এক নয়, এবং সেটি বিস্তৃতির দিক থেকে এক নয়। আপনি কি তাহলে মনে করছেন যে এই গণহত্যা যদি বিচারের প্রয়োজন হয়ে থাকে, ওই গণহত্যার বিচার নিয়ে প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। আমার প্রশ্নটি ছিল যে তাহলে আপনারা কোনো চাক্ষুষ কোনো সমর্থন দিচ্ছেন? আমরা কিন্তু জিনিসটাকে সেভাবে বলছি না, আমরা এটার প্রসেস নিয়ে কথা বলছি, যেটা পলিটিক্যালি করা হচ্ছে এবং জাস্টিস মাস্ট বি সিন টু বি ডান হাইয়েস্ট স্ট্যান্ড। আমি আগেও বলেছি, আপনি বলেন, আমি আপনাকে জিজ্ঞেস আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আপনি এই নাগরিক, আপনি আমাকে 5টা প্রসিকিউশনের লয়ারের নাম বলেন তো যুদ্ধাপরাধ বিচারে। নেম মি 5। ওয়েজ ডক্টর কামাল হোসেন, ওয়েজ রকুলউদ্দিন মাহমুদ, ওয়েজ আমির ইসলাম, ওয়েজ রফিকুল হক, ওয়েজ আপনি লাস্ট কোন বছরে 111 ছাড়া 2 রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমত্য দেখেছেন? আপনি তো অনেক গোড়ায় চলে যাচ্ছেন। মিউচুয়াল রেসপেক্ট তো আমাদের নেই।
আমাদের পলিটিক্স না না দুই দলের মধ্যে জামাত কিন্তু আমি একটু, ট্রায়ালটাকে বিতর্কিত জামাত তো করবেই, জামাত এবং একই সাথে সুর মিলিয়েছে কিন্তু বিএনপি। না, ইট ইজ নট না, না, না। আমরা পলিটিক্স দেখেছি তাই বলছি। না এখন আপনার প্রশ্ন করার আগে আপনাদের ওনার দুজনের করার আগে আমার কাছে না করার প্রশ্ন করার দরকার নেই। আমি ওনার কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। উনি যে কথাগুলো তুলেছেন সেগুলো আসলে আমাদের উচ্চারণ হওয়া উচিত, প্রশ্নগুলোর উত্তর পাওয়া উচিত। 1 নাম্বার, আপনি বলছেন যে সরকার কেন জামাতকে ব্যান করছে না। যদি আপনি তাই মনে করেন, ওয়াই ইউ আর নট কামিং আউট ফ্রম, 1 নাম্বার আপনি কথা বলবেন, আপনারা কেন বেরিয়ে আসছেন না জামাতে হাত ছেড়ে? সরকার কেন আগে করবে? আমরা নিজেকে ঠিক করছি না আগে? আমরা নিজেকে ঠিক করবো আগে, তারপর অন্যকে বলবো আপনি ঠিক হন। আপনি আগে বেরিয়ে আসুন। আপনি নিজেকে দাবি করেন এবং আপনাকে বলা হয় যে বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের আপনি একজন। আপনি যদি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলেন যে না, আমি আর জামাতের সঙ্গে আলোচনায় বসবো না, ম্যাডাম ওখানে বসে আছে, আপনি তার পাশে বসে আছেন, তারপর জামাতের যুদ্ধাপরাধী সবাই বসে আছে ওখানে, আপনি তার সঙ্গে মিটিং করছেন, আপনি যখন সেটা বাদ দিয়ে আসবেন, যখন আপনি বাইরে এসে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন যে আমি বেরিয়ে এসেছি, এবার সরকারের কাজ করুক, দেখেন করে কিনা। না করলে আপনার জনপ্রিয়তা কোথায় উঠবে আপনি বুঝতে পারছেন। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আপনি বলছেন যে আওয়ামী লীগ এটা করেছে, আওয়ামী লীগ ওটা করেছে। আপনারা কি আমরা কোহিনুর মিয়ার কথা ভুলে গেছি? হ্যাঁ, না ভুলি নাই। তাহলে কথা হচ্ছে যে আমরা এরকম আমি আরো একটা দিই, জজমের কথাও ভুলি নাই। হ্যাঁ, একজন আরেকজনের দোষ চাপিয়ে কোনো লাভ হবে না। আমরা একটা সামনের কথা বলেন না কেন? মাসুদা আপা, আমি পাথরে বলি যে 71 সালে যখন এখানে জেনোসাইড গণহত্যা হয়, তখন একই কথাগুলো বলেই কিন্তু গণহত্যাগুলো, আমি সেটার কথা বলছি। এবং আপনি যে বলছেন যে জামাতকে ব্যান্ড করে দেওয়া হোক, না, আমি কথা বলি নাই। আমি বলছি আওয়ামী লীগ যদি আন্তরিক হয়, আমি যে বোঝানোর চেষ্টা করি, তাহলে যে দিস ইজ অল পলিটিক্স গোয়িং অন। আপনি আন্তরিক আমি আপনাকে একটা কথা বলছি। আমি কিন্তু একটা কথা আপনাকে, আমি আপনাকে না, আপনি পার্সোনালি যাচ্ছেন কেন? না, আপনি আমার কথাটা, না, আপনি আমার আপনার আপনি আমাকে কথা বলতে দিলে আমি কথা বলতে পারবো। আপনি আপনার পার্সপেক্টিভ থেকে দেখেন, আমরা আমাদের পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখি। দুজন মানুষ যখন রাস্তায় মারামারি করে, দুটো দল, তখন একটা বাচ্চা চিন্তা করে আমার স্কুল বন্ধ, ব্যবসায়ী চিন্তা করে কালকে হরতাল, আমরা চিন্তা করি এখন কি হবে, ডেইলি স্টার লিখে এখানে কোথায় লাঠি মারা হয়েছে, হিউম্যান রাইটস এর কি হয়েছে। সো যেটা পার্সপেক্টিভে দেখে, আর এটা আপনার বুঝতে হবে। আমরা পলিটিক্যাল, আমি তো এখানে বসে বলছি, আমি প্রথমেই বলেছি যে আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় না, তারা রাজনীতি করবে না। বাট আপনি ইমোশনাল, আপনার আপনি আমার হ্যাঁ, আমি প্র্যাগমেটিক ডিসিশন নিচ্ছি যে আমি পলিটিক্যাল না। আমি এখানে জামাতের সাথে যে আমাদের যে ঐক্যটা হচ্ছে, বাট বেসিক্যালি তো ঐক্যটা আমাদের বিএনপির সাথে, প্রত্যেকটা ঐক্য কিন্তু বিএনপির সাথে। এবার আমি একটু না, আপনি বলতেন না, উনি শেষ বলেছেন। তারপর আপনি সবাই উনি শেষ করে আমি বিরতিতে যাবো এবং তারপর আমি আপনাকে আমাদের যে কথাটা সেটা হলো, এখানে জামাতকে ছাড়া না ছাড়ার এখানে বড় ইস্যু না। আজকে যে ইস্যুটা আছে, আমি বলতে চাচ্ছি এটা আওয়ামী লীগ পলিটিক্যালি বানিয়েছে, পলিটিক্যালি বেনিফিট, পলিটিক্যালি আওয়ামী লীগের যে না, আমরা তো পলিটিক্স করি, তো আমরা কি করবো? মাসুদ ভাই একটু দর্শক ফোন আছে, ওনাদের প্রাধিকার সবচেয়ে বেশি দর্শকদের। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলুন আপনার নাম বলুন, কোথা থেকে করছেন বলুন। জিরো বলছি, নড়াইল থেকে। জি বলুন। আমার পার্থ সাহেবকে প্রশ্ন, যে উনি যে জিয়াউর রহমান যশোরের জেলখানায় গরম পানিতে অনেক লোককে হত্যা করেছিল, ওইটা কি? এবং অনেক আর্মিদের হত্যা করেছিল, ওইটা কি? পার্থ সাহেবকে এই প্রশ্নটা আমি করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই ফোনের যে প্রশ্নটি ছিল সেটির উত্তর নিশ্চয় নেব, তবে একটি ছোট্ট বিরতি নিয়ে আসছি। আরো একবার বিরতির পর মাসুদ ভাই আপনি কথা বলছিলেন এবং বলছিলেন যে পার্থ যে বিষয়গুলো সেই বিষয়ে আপনার একটি প্রশ্ন। পার্থর প্রতি সম্মান রেখে বলছি। পার্থ বলেছেন আমি বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি এবং মুক্তিযুদ্ধের বিরোধী যারা ছিল তাদের শাস্তি হোক সেটা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করছেন কিন্তু কাজ করছেন উল্টো। যে বিশ্বাসটা উনি করছেন সেই বিশ্বাসের প্রতিফলন আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না। উনি এবং ওনার দল, উনি বা ওনার জোট, সেই জোট সম্পূর্ণ আজকে তাদের যে এক দফার আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু, সেটা থেকে সম্পূর্ণ সরে এসে পুরোপুরি এখন কি দাঁড়িয়েছেন, একমাত্র হচ্ছে যেসব রাজাকারদের বিচার হয়েছে এবং হবে, চিহ্নিত অভিযুক্ত যাদের বিচার হয়েছে এবং হবে, তাদের বাঁচানোর জন্য উনি ইয়ে করে এসেছেন। আমার মজা লাগে কি জানেন, আমি বলতে চাচ্ছি যে এরা আজকে কি চাইছে জানেন, এরা আজকে চাইছে যে আওয়ামী লীগকে কোনোভাবে সরিয়ে সরাতে পারলেই হয়েছে, তাহলে এই বিচারটা আর হবে না, তাহলে আওয়ামী লীগের বিকল্প কচু গাছ হলে আপত্তি নাই, এরকম একটি ভাব আমাদের বুঝতে পারছি। পার্থ সাহেবরা এখন জামাতের
মানে মানে এখন বিএনপি হয়ে দাঁড়িয়েছে। ভালো না 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 বিএনপি আপনি আমাদেরকে বলতে না, আপনারা সবাই মিলে যদি আমাদেরকে এভাবে কথা বলেন, আমাদেরকে একটু বলতে সবাই মিলে তো না। হ্যাঁ হ্যাঁ আমরা আপনি একটাই সন্তোষ, বলছি। সবাই বলছেন, আমি কি একটু বলি আপনাদেরকে, আপনি আসলে যেভাবে র্যাডিক্যালি চিন্তা করছেন, যেটা আপনি পার্সোনালি আমাকে বললেন, আমি বিশ্বাস করি সিস্টেমের সাথে থেকে সিস্টেমকে পরিবর্তন করা। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমি এটা পার্সোনালি বিলিভ করি টু ওয়েজ, আমার কোনো অসুবিধা নেই, আপনি যুদ্ধ করে বিচার করে দেন, সবকিছু করে দেন, আপনার ফাঁসি দিয়ে দেন, সবকিছু কোনো অসুবিধা, কিন্তু তারপর যে অ্যাট্রসিটিটা বাড়বে, যে জিনিসটা বাড়বে, সেখানে আপনি 6.5 পার ক্যাপিটাল ইনকাম এগিয়ে যাচ্ছেন সবকিছুতে, তো সেখানে আপনার একটা বড় বাধা হয়ে যাবে, এবং এই ইন্টারেস্টটা কার হবে, যেটা আপনি দেখছেন যে ঘটনাগুলি হচ্ছে। তো আমার প্রশ্ন হলো, গভর্নমেন্ট কি ইকুইপড নাকি এগুলি ঠেকানোর জন্য? আর দ্বিতীয় কথা হলো, বাই প্যাসেজ অফ টাইম যতই গণতন্ত্র বাড়বে, সেকুলারিজম বাড়বে, আস্তে আস্তে মানুষ জানবে কোনটা রাইট কোনটা রং। তো আপনি যে জিনিসটা খুব র্যাডিক্যালি চিন্তা করছেন, আমি হয়তো একটু ডিফারেন্ট পার্সপেক্টিভে চিন্তা করছি। আপনি র্যাডিক্যাল বলতে পারেন না না আমি এটা বলি না, না উইথ ডিউ রেসপেক্ট, আমি ওভাবে বলি না। আপনি যেটা, আমি র্যাডিক্যাল আই ম্যানেজ যে আপনি মানে যেটা তৎক্ষণাতের কথা বলছেন সেটার কথা বলছি। আর আপনি যেটা বলছেন যে যুদ্ধাপরাধীর বিচারের ব্যাপারে আমরা যুদ্ধাপরাধীর বিচার চাই না, এই কথাটা কিন্তু সত্য না যে আমরা যুদ্ধাপরাধীর বিচার চাই না, বাট আমরা দেখছি যে আওয়ামী লীগ এই পলিটিক্স, শুনুন, যুদ্ধাপরাধীর বিচার চাই বা না না যুদ্ধাপরাধীর বিচার চাই, কিন্তু না না আমরা তো বলছি না, আমরা তো বলছি আওয়ামী লীগের না, আপনি এভাবে বলতে পারবেন না, এই কথাগুলি এভাবে না, কথাটা অর্ধেক হয়ে যায়। আপনি বললে তো বলতে পারেন, কিন্তু কথাটা অর্ধেক হয়ে যায়। আমরা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি এবং যেটা রাইট, যেটা আপনারা কাদের মনে জাজমেন্ট আপনারা দেখতে পেরেছেন, আমাদের না, আপনার রাশেদ খান মেনন সাহেব বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে সাপের মাথায় চুমু খাবেন না, এবং বাদল সাহেব দাঁড়িয়ে বলেছেন মায়ের সাথে, বিকজ আমিও বলি গভর্নমেন্টকে এখনো বলছি যে গভর্নমেন্ট যদি কোন রকমের এখানে আমরা বিচ্যুতি দেখি, শাহবাগ কেন হয়েছে, আমি আপনাকে তাই বলছি, শাহবাগ কেন হয়েছে ওই কথা পরে আসছি। কেন আপনি এটা একই সঙ্গে সম্পৃক্ত? শাহবাগের ব্যাপারটা আপনি আনছেন কেন? আমরা তো স্বীকারই করছি, আমি তো প্রথম দিন থেকেই স্বীকার করছি। আমি যদি একটু বোঝার চেষ্টা করি, আমি একটু শুনে নিয়ে ওনার কাছ থেকে আপনাদের কাছে যাবো। সেটি হচ্ছে, আপনি যেটি বলছেন যে আমরা পরবর্তী যে পরিস্থিতি হবে বা উদ্ভূত যে পরিস্থিতি হবে সেটির জন্য সরকার যথেষ্ট প্রস্তুত কিনা, আপনারা কি এই আশঙ্কাতেই তাদের কথা বলছি? না 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 না, আমি কিন্তু একদমই 18 দলীয় জোটের তরফ থেকে বলছি না, আমি আপনি যে কথাটা বললেন সেটার কথা বলছি আমার পার্সোনালি, যে আমি কি র্যাডিক্যালি কি চিন্তা করি, বা আমি আস্তে আস্তে, এগুলো তো কোনো মূল্য নয় পার্থ, নিজের চিন্তা করে দেখুন কে কার মূল্য দেয় না দেয় একটা কথা, অন্য কথা, এটা দর্শক দেখবে, তারা দেখবে। আমি আপনার কাছে একটা আমার কথা বলছি যে আমি যেটা বলছি যে সরকারের কি প্র্যাকটিক্যাল প্রবলেম হতে পারে, আমি সেটার কথা আমরা সেটি যাবো। আর উনি যেহেতু মহাদেব সরকারের প্রতিনিধি হিসেবে উনি আছেন এখানে, আপনার প্রশ্নটা, আমার প্রশ্নটা ছিল যে আপনি বলছেন যে এইভাবে করে চিন্তা করলে হবে না, বাস্তবিক ভাবে চিন্তা করতে হবে, প্র্যাকটিক্যালি বা প্র্যাগম্যাটিক ভাবে চিন্তা করতে হবে, যে শব্দটিকে আপনি বলছেন, সেই প্র্যাগম্যাটিক চিন্তাটি কি? না আমি সেটা বলছি না যে আমার প্র্যাগম্যাটিক চিন্তা করতে হবে, আমি বারবার একটা যে কথাটা বলছি সেই জবাবটা আমি দিলাম, যে আমাকে যখন বললো যে পার্থ আপনি কেন বেরিয়ে যাচ্ছেন না, তা আমি আমার পার্সোনাল অপিনিয়ন বললাম যে আমি বিলিভ করি সিস্টেমের সাথে থেকে সিস্টেমকে পরিবর্তন করা। সেটার কথা এরপরে একটি প্রশ্ন, আপনি যেভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট চিন্তা করেন, পলিটিক্স ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। তাহলে আমার জন্য না, এটা সবার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে আরম্ভ করে আমরা তাহলে সবাই একটা দর্শক ফোন আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম গোলাম মোহাম্মদ, ঢাকা থেকে। জি 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 বলুন। আমার প্রশ্ন হচ্ছে পাঁচশো কাছে, জি জি বলুন। যে বিরোধী দলীয় নেত্রী যখন ক্ষমতা ছিল 90 সালে, দিনাজপুরে 18 জন কৃষককে 3 মিনিটে হত্যা করেছিল, তার জন্য কি কোনো ট্রাইব্যুনাল হয়েছিল, বিচার হয়েছিল? অনেক ধন্যবাদ। আমার কাছে দর্শকদের দুটো প্রশ্ন আছে, আমি দুটো প্রশ্নের জন্যই একসময় যাবো আন্দোলিক পার্থর কাছে, কিন্তু তার আগে রাজীব হোসেন মুন্না যে প্রশ্নটি উনি তুলেছেন সেটি যদি একটু উত্তর দেন, সেটি হচ্ছে এই যে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে একটি পরিস্থিতি উদ্ভব হয়েছে, আপনারা কি সেটার জন্য, মহাজোট সরকার কি সেটার জন্য প্রস্তুত? মহাজোট সরকার তো প্রস্তুত। মহাজোট সরকার যখন ইলেকশন করে, তার ইলেকশনের এজেন্ডার মধ্যেই ছিল যে যুদ্ধ অপরাধীর বিচার করবে, এবং যুদ্ধ অপরাধীর বিচার করার জন্য সে কোর্ট বানাইছে, লয়ার প্যানেল দিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার করার ফলে জামাত শিবির বা যুদ্ধাপরাধীদের সংগঠন হিসেবে যারা অভিযুক্ত, তারা যে প্রতিরোধ গড়ে তুলবে একটা, সেই প্রতিরোধকে ঠেকানোর মতন যথেষ্ট প্রস্তুতি কি সরকার ছিল বলে মনে করছেন? সরকার তো প্রচেষ্টা চালিয়েছে, এবং এটা তো শুধু সরকারের না, আমরা যারা দায়িত্ব নিয়ে রাজনীতি করছি তাদেরও তো একটা দায়িত্ব আছে, এবং সরকার যতটুকু তার সীমাবদ্ধতা দেখা গেছে তার বিরুদ্ধে তো জনমত তৈরি হয়েছে, এবং একাত্তরের যে মানে চেতনার মানে উপরে দাঁড়িয়ে আমাদের যে নবজাগরণ, শাহবাগ,
এই শাহবাগ তো এমনি হয়নি, এই শাহবাগ তারপরে সরকারের কিছু ব্যর্থতা ছিল আপনি বলছেন। সরকারের যে ব্যর্থতা ছিল সেটা তো আমরা যেটুকু দেখেছি তার তো সমালোচনা হয়েছে, সেটা তো আমরা বলেছি, কিন্তু ওটাকে তো গ্রহণ করছি না, এবং যেটাকে গ্রহণ করছি না সেটার বিরুদ্ধে তো প্রতিবাদ করে জনমত সৃষ্টি করে আমরা তো এক ধরনের একটা রাজনৈতিক অঙ্গীকারের মধ্যে সরকারকে থাকতে বলছি, এবং আমরা দেখছি এক ধরনের অভিযোগ আছে যে মহাজোটের যে নেতা কর্মীরা তাদেরকেও মাঠে পাওয়া যায়নি প্রয়োজনের সময়। মহাজোটের নেতা কর্মীরা মাঠে মানে কোন সময় পাওয়া যায়নি? সাম্প্রদায়িক সংখ্যালঘুদের উপর যখন হামলা হয়েছে, যখন বিভিন্ন জায়গায় নির্যাতন হয়েছে, সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে, কারা হামলা করেছে? পার্থদা এটা বলবে। জামাতকে যখন সমর্থন দিয়েছে বিএনপি, তখন সাম্প্রদায়িক হাঙ্গামা হয়েছে, হামলা হয়েছে, হত্যা হয়েছে, এখানে শহীদ মিনার ভাঙচুর হয়েছে, জাতীয় পতাকা পুরানো হয়েছে। কারা হামলা করেছে সেই প্রসঙ্গটিতে আমরা পরে যাব, কিন্তু যারাই হামলা করুক সেটিকে প্রতিরোধ করার মতন ক্ষমতা বা প্রস্তুতি তারা একটা মিলিটেন্ট দল, তারা অত্যন্ত অল্প সংখ্যা, তাদের অর্থবিত্ত এবং তাদের যে এতে যে আছে, এই তাদের অস্ত্র শস্ত্র যে আছে, জামাত কেন মেজরিটি, বিএনপি কেন মেজরিটি জনগণের মতামতকে ধারণ করছে না? ওনারা কেন জামাতের মতো একটা আন্দালিব রহমান পার্থর কাছে যদি ছোট করে শুনে নেবো, একটা বিরতির সময় হয়ে গেছে, ওনার কথা শুনে আমি বিরতিতে যাবো। একটি প্রশ্ন, সেটি হলো আপনি আপনার সামাজিক যোগাযোগের যে মাধ্যম, ওয়েবসাইট, ফেসবুক, সেখানে আপনি বলেছেন যে জামাতের 30 লক্ষ ভোট আছে এবং সেই ভোটটি আসলেই এটি আপনার গতকালকে ফেসবুকে একটা স্ট্যাটাস আছে যে আমার এলাকায় 5 লক্ষ জামাতের ভোট আছে। না, আমার এলাকায় ভোট 5 লক্ষ থাকে, মানে ভোটারই তো 1 লক্ষ আছে। আমি আমার নামে 22টা অ্যাকাউন্ট আছে, আমি জানি না আপনি কার্ড স্ট্যাটাস। তাহলে এই তথ্যটি নিশ্চয়ই ভুল। 5 লক্ষ ভোট আমার। কিন্তু আমার মূল প্রশ্নটি যেটি, সেটি হচ্ছে যে আমি কিন্তু জামাত করি না। হ্যাঁ, অবশ্যই না, আপনারা যদি ভুলে যান। অবশ্যই না। আপনাদের জোটের মধ্যে জামাত যেহেতু আছে সেহেতু প্রশ্নটি এরকম। না, আমি জামাতকে ডিফেন্ড করি না। না না, আমি আপনাকে জামাত নিয়ে কোনো প্রশ্নটি করছি না, একটু ধৈর্য ধরে আমার প্রশ্নটি শুনতে হবে। জামাতকে সাথে রাখার একটি অন্যতম কারণ হচ্ছে যেটি ভোটের রাজনীতি, নির্বাচনে জামাতের অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। যেমন আমরা অনেক কিছু মনে করতে পারি যে তত্ত্বাবধায়ক না দিয়ে এমন ভাবে জাজমেন্ট বা এমন কিছু করা হবে যে জামাত নির্বাচনে যাবে, সেখানে আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। এটা আমি আমার পার্সপেক্টিভে বলছি, আমি বলছি না। আমাদের ক্যালকুলেশনে যে এরশাদ সাহেব যাবে, সেখানে একটা নির্বাচন 60-65% ভোট হয়ে যাবে, সে ধরনের অনেক তথ্য। এছাড়াও আরো অনেক কিছু আছে যেটা আমি এখানে আপনার সাথে কথা আমি যাচ্ছি। বাট আমি আপনাদের কথা সুর মিলে বলতে চাই যে আসলে আপনি যে শাহবাগের কথাটা বললেন, শাহবাগে যেদিন লক্ষ লক্ষ মানুষ শাহবাগে নামলেন, কেন নামলেন? সরকারের জন্যই তো নামলেন, সরকারের জন্য নামলেন, সরকারের জন্য, অথবা বিচারটা
প্রত্যাশিত হয়নি, বিকজ জনগণের আকাঙ্ক্ষা আমি বলি মুন্না ভাই, বিকজ যারা পলিটিক্যাল পার্টিরা যখন অনেকগুলি কমিটমেন্ট করে, পদ্মা সেতু এটা সেটা, অনেক সময় হয় না, করাপশন হয়, পার পেয়ে যায়। ভাই ওগুলো নিয়ে বলি না, কথা বলি না, আমি আপনাকে কথা বলতে দেন আমাকে আপনি। কিন্তু এই ম্যানিফেস্টোটা মানুষ ধারণ করেছে, এই কারণেই তো এত এত মানুষ সেখানে চলে গিয়েছে, তাই না? বাট প্রবলেমটা কি আমি আপনাকে বলি, আপনি যে বলেন যে আজকের এই দিনের জন্য কিভাবে শাহবাগের মানে আওয়ামী লীগ যখন শাহবাগকে পলিটিসাইজ করেছে, আওয়ামী লীগ কি শাহবাগকে পলিটিসাইজ করতে চায়নি? আমার খুব ইম্পর্টেন্ট, আপনি করলেন না কেন? আমি বলি আপনাকে, বুঝাচ্ছি কেন করি না সেটাও বুঝাচ্ছি আমি আপনাকে। দেখুন, প্রত্যেকটা জায়গায় চারটা ইনস্টিটিউশন একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করবে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং মিডিয়া। আমরা যখন দেখেছি 4 দিনের পর যখন শাহবাগে দাঁড়িয়ে গভর্নমেন্টকে ডিক্টেট করা হচ্ছে কোথায় পতাকা উঠবে, তখনও কিন্তু অনেক মিডিয়া, অনেক গণমাধ্যম তাদের করছে। কারণ আজকে যে জিনিস দেশের একটা পরিস্থিতি, এটার জন্য কিন্তু প্রত্যেকে কমপ্লিমেন্ট করতে হবে, নাহলে কিন্তু উইংগুলি ভেঙে যাবে। আমরা দেখেছি, না আমাকে শেষ করতে দেন প্লিজ। এবং আমরা দেখেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্লগ নিয়ে যখন কথাটা আসলো, যখন বলা হলো যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাতিল করে, আমরা দেখেছি যে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে যায়, কিন্তু যার নামে ব্লগের কথা আসছে 1.5 মাস পর তদন্ত কমিটি করা হয়। এবং তখন ইসলামিক দলগুলি চিন্তা করলো যে আমরা কেন, কারা, এদের আইডেন্টিটি কি। বাট আইডেন্টিটি কিন্তু ইম্পর্টেন্ট, আমি বারবার বলি যে স্পিরিট ওয়াজ ইম্পর্টেন্ট সেখানে। বাট বাংলাদেশের রাজনীতি তো সেরকম, সেখান থেকে বলা হচ্ছে গণহত্যা, খালেদা জিয়াকে হত্যা করে আরম্ভ করা হবে, এবং কেন জানি বলা হচ্ছে যে আমরা যারা আছি আমরা সবাই রাজাকার, আমরা তথ্যগত ভুল রয়ে গেছে, কোনো বিষয় না, সেটি হচ্ছে আমি বলি ধরাই দিই যে ব্লগাররা যেটা এটা লিখেছে, ওরা যে এক্সপ্লয়েট হয়নি, তথ্যগত ভুল হয়ে গেছে, যেটি ঠিক করতে হবে। সেটি হচ্ছে যে শাহবাগ থেকে 4 দিন পর জাতীয় পতাকা বিষয়ে কোনো কর্মসূচি দেওয়া হয়নি। আমি তা বলি, আমি 4-5 দিনের পর থেকে যখন পলিটিসাইজ হয়ে গেছে। জাতীয় পতাকা নিয়ে আমি এর আগেও আমি পার্থ সাহেবের কথা বলতে দেখেছি। আরে জাতীয় পতাকা তো আমার আত্মপরিচয়ের একটা প্রতীক, অবশ্যই, তাই না? অবশ্যই। এবং জাতীয় পতাকা তো দেখা যায় যে যখন ফুটবল খেলায়, আমি তা বলছি মন্ত্রী সাহেব যখন বলেছেন স্কুলে লিস্ট করা হবে যারা উঠায়নি, আমি সেটার কথা বলছি, আর সেটা বলতে হবে। আপনি দাঁড়িয়ে বলতেই পারি সবাই উঠাবে জাতীয় পতাকা, জাতীয় পতাকা উঠানোর কথাই লিস্ট করা উচিত, যেসব স্কুল জাতীয় পতাকা তুলবে না। আমি আপনার কথাটা শুনতে চাই, আমি সবার কথা শুনতে চাই। ফেরত আসছে এই আলোচনা চলবে বিরতিতেও। একাত্তর মঞ্চ এবং আরো একবার ফিরে এলাম বিরতির পর। মাসুদ ভারতী, আপনি বলতে চাইছিলেন কোন একটি বিষয়ে? শাহবাগ নিয়ে। শাহবাগ নিয়ে, দেখুন শাহবাগ নিয়ে জাতীয় পতাকা নিয়ে আপনার সবাই বলছে জাতীয় পতাকা ইমরানের ওড়ানোর অধিকার রয়েছে কিনা বা রয়েছে কিনা। না, আমি কিন্তু তা বলিনি আপা, আমি বলছি ইমরান সাহেব বলার পর মন্ত্রী সাহেব কেন বললেন যে কারা কারা উড়ায়নি তাদের লিস্ট করা দরকার, সেটার কথা। কেন হবে না? জাতীয় পতাকা তো এমন কিছু নয় যে নিষিদ্ধ কিছু নয় যে উড়ানো যাবে না। জাতীয় পতাকা সকালবেলা স্কুলে উড়াতেই হবে। দেখুন, আমরা যখন দেখি যে বিএনপির অফিসে, মানে গভর্নমেন্টের রুল, এখন আমাদের সংসদের মানে সংবিধানের রুল যে আমাদের জাতির পিতার পতাকা দিয়ে ছবি টানাতে হবে, আমরা কোন দেখি না। এটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলে না। বলার চেষ্টা করছি, পার্থর এই অভিযোগ যদি আমরা মেনেও নিই, কেন মেনে নেব? পতাকা প্রত্যেকটা স্কুলে কিন্তু জাতীয় পতাকা। আপনি এই কথাটা বলছেন কেন? আমি তো বলিনি তো, আমি যে আমি একটা প্রশ্ন করি, জাতীয় পতাকা তোলার ব্যাপারটা বলার পরে যদি সেটা অপরাধ হয়ে থাকে, না সেটা বলিনি তো আমি। জাতীয় পতাকা যখন উড়িয়ে ফেললো, আমি জিনিসটা ছিঁড়ে ফেললো, ওর মধ্যে আগুন লাগালো, আমার বিশ্বাস, আমার আত্ম অহংকার, আমার তখন আপনি আপনার 18 দল বা আপনার, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের মানে শ্রদ্ধেয় ম্যাডাম, আপনি একটা প্রতিক্রিয়া, আমি আপনাকে বাংলাদেশের জাতীয় পতাকা সরানো যায় না। আমি আপনি কিছু বলতে দেন না। আরে আমি শুধু এটা জবাবই দিচ্ছেন, উত্তরও দিচ্ছেন। আপনার প্রশ্নটি প্রথম কথা হলো কে স্কুলে উঠালো না উঠালো সেটার কথা আমি বলছি না। আমি বলছি যে গণজাগরণ মঞ্চ, নতুন প্রজন্ম মানে প্রজন্ম চত্বর, যেটা যেভাবে নামকরণ করুন, তাদের মধ্যে মনে হচ্ছে একটা নির্বাহী ক্ষমতা চলে আসছে।
তাদের কথায় মন্ত্রীরা নড়ছে, সেক্রেটারি নড়ছে। আমি বুঝাতে চাচ্ছি যে চারটা যে আমাদের প্রতিষ্ঠান, সেটার মধ্যে একটা ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে, যে সেখানে একটা শ্যাডো গভর্নমেন্ট বা একটা প্যারালাল গভর্নমেন্ট, সেটার প্রশ্ন আমি করছি। সেই জিনিসটাকে আমি প্রশ্ন করছি। না না, একটু আপনি না না, এটা প্রশ্ন না, সেটার কথা আমি বলছি আর কি। সেকেন্ড কথা, আপনি যে জাতীয় পতাকা নিয়ে যে কথাটা বললেন, জাতীয় পতাকা পুরানো হয়েছে আমি শুনেছি, বাট আমি কোনো টিভি কাস্টিং এ দেখিনি। আপনি কি দেখেছেন? আপনি দেখেছেন? আচ্ছা, আমি বলছি আমি বলছি জাতীয় পতাকা যদি পুরানো হয় সেটা ঘৃণ্যতম অপরাধ। বাট আমি আরেকটা কথাও বলছি, আমি জানি না অত বড় অপরাধ না, বাট আমি সেটাও দেখেছি কয়েকদিন আগে ছাত্রলীগ জাতীয় পতাকা মাথায় নিয়ে হাতে বড় টিরিচ নিয়ে রাস্তায় মারামারি করছে, সেটাও আমি দেখেছি। আমি জানি না আপনি দেখেছেন নাকি, না দেখতে আমি তারপর বাংলাদেশ সুবিধা সেটা দেখেন। না না না, আমি আপনার কথাই মেনে নিলাম। আমি যেটা না না, আমি কিন্তু আপনার সাথে ডিনাই করছি না। যদি না, আপনার ভুল মনে হচ্ছে, জাতীয় পতাকা যদি পুড়িয়ে থাকে এবং পোড়াচ্ছে, হ্যাঁ না, শহীদ মিনার আমি দেখেছি গণজাগরণ মঞ্চের পাশে, শহীদ মিনার গণজাগরণ মঞ্চের পাশে নয়, কুমিল্লা। আমি আপনাকে একটা কথা বলি, আমার কোনো দরকারই নেই ডিফেন্ড করার এগুলি। জামাত ইজ অলরেডি হিটেড। না না, আমি বলছি আওয়ামী লীগের কথা। না না, আমি যে বলছি এই সিনারিওটা আপনি বলছেন যে গণজাগরণ মঞ্চের কথা আমি বলছি। না না না, প্রশ্নই ওঠে না। আমি আপনাকে বলি গণজাগরণ আমি বলি, আমি আপনাকে আমাকে কথা বলতে দিতে হবে। গণজাগরণ মঞ্চে প্রথম দিন বললো যুদ্ধাপরাধী বিচার চাই, সেখান থেকে তারা ইসলামিক ব্যাংক পর্যন্ত চলে গেল, সেখান থেকে তারা মাহমুদুর রহমানের বিচার দাবি করে গেল। না কি মাহমুদুর রহমান কি করেছে আমাকে বলুন। তারপর মানুষ মেরেছে, আপনি আমার কথা শুনেন। যেই লোকগুলি সেখানে গিয়েছিল তারা যুদ্ধাপরাধের বিচারের জন্য গিয়েছিল। মাহমুদুর রহমানের বিচার দরকার, ইসলামিক ব্যাংক বন্ধ হবে কি হবে না সেটা একটা রিলেটিভ টার্ম, আমি পছন্দ করতে পারি না করতে পারি। আপনার কি মনে হচ্ছে প্রত্যেকটা বাড়ির সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একটু আমার মনে হয় আপনি জানেন ইসলামিক ব্যাংক সম্পর্কে আমি একটা জিজ্ঞেস করি, আমি কথা শেষ করবো আগে। ইসলামিক ব্যাংকের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। আপনি কি জানেন বাংলাদেশে একমাত্র ইসলামিক ব্যাংক যেটা ইসলামিক ব্যাংকিং করে টু সাম এক্সটেন্ট, সুতরাং ইসলামী যে রিবা সবচেয়ে বড় হারাম, সেটা ইসলামিক ব্যাংকের 80 লক্ষ গ্রাহক। আমাকে শেষ করতে দেন। বাংলাদেশে যে $12 বিলিয়ন আসে, সেটা 3টা থেকে কেন আমি আপনি ব্যাংকিং ব্যবস্থা আপনি একজন এবং মাসুদা ভাবছি একটু ফোনটা নিতে হবে আমার দর্শক। হ্যালো, ব্যাংকিং ব্যবস্থা কি? হ্যালো, ব্যাংকিং ব্যবস্থা জি, আপনার নামটি বলুন। সালাম আলাইকুম, আপনার নামটি বলুন একটু। জনাব মুন্না, আপনার নামটি বলুন এবং প্রশ্নটি করুন। আমি ইঞ্জিনিয়ার আব্দুল বারি বলছি। জি, কোথা থেকে বলছিলেন? আমি শান্তিনগর থেকে বলছি। জি বলুন। আচ্ছা, আমি ওই পাত্রটাকে একটা প্রশ্ন করতে চাই। জি, সেটা হলো যে এই অনুষ্ঠানে একটা বিষয় এখানে উঠে আসছে যে যদি বিএনপি জামাতকে সাপোর্ট না করে তাহলে জামাত এখানে পালাবার কোনো পথ পাবে না। এই বিষয়টা আমি সাপোর্ট করি, কিন্তু আমি যে প্রশ্ন করতে চাচ্ছি যে বিএনপি এই জিনিসটা করবে না, জামাত যদি সরে যায় তাহলে বিএনপির হয়তো সাইডটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আমি এইভাবে একটা ব্যাখ্যা চাচ্ছি, এটা ওনার একটা মতামত চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক প্রশ্ন অনেকগুলো চলেছে। উনি যেটি মূলত জানতে চাচ্ছেন যে বিএনপি কে এজন্যই ছাড়ছে না যে তারা তাহলে তাদের জোটটি দুর্বল হয়। আমি বিএনপি কে রিপ্রেজেন্ট করি না, সো আই এম নট। আপনাদের জোট 18 দলীয় জোট কি দুর্বল হয়ে পড়বে মনে করেন? আমাদের 18 দলীয় জোটের যে জিনিসটা হলো আমরা ইস্যু ভিত্তিক আমরা করেছি। আমরা যুদ্ধাপরাধের ক্ষেত্রে যে আন্দোলন যদি বিএনপি জামাত করে থাকে সেটা জামাতের এক দফার আন্দোলন। আমাদের আন্দোলন হলো তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন, লাউড এন্ড ক্লিয়ার আমরা এখানে বলে দিচ্ছি। বাট আমার ভাই যেটা বললেন যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি কি হবে না হবে সেটা অনেক উপরের কথা, এবং সব ব্যাপারে আমরা যেখানে বসে কথা বলি সেটার ভিতরে আরো অনেক কিছু ক্যাবিনেট 18 দল যে বেশ কয়েকটা হরতাল দেখেছে এবং আগামী 2 দিনও যে হরতাল ডাকছে, এই দাবিগুলোর সাথে কি আপনি এখন চাচ্ছেন এটা ঘুরে একদম আমরা যুদ্ধাপরাধী ছাড়ার জন্য? আপনি দেখেননি আমাদের বিএনপির পার্টি অফিসে কি সুন্দর ডেকোরেশনের মতো 10টা বোম রেখে আসছে? আপনি দেখেন 157 জন। একটি বাক্য যদি
শেষ বাক্যটি বলেন, কারণ মুন্নার কথা বলেছেন আপনি। তাহলে আপনি মিডিয়াকে অস্বীকার করছেন, বাংলাদেশের মিডিয়া। বাংলাদেশের মিডিয়া এমন কি যে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে দুইটা বোন দেখে এসে 10টা দেখাই? আপনার মিডিয়া নো প্রবলেম, নো প্রবলেম। না আমি সবাইকে বলিনি, অনেক আমি ধন্যবাদ, সবাইকে অনেক বলিনি। ধন্যবাদ। না, না, আমি আজকে সময় নেই, কথা বলারও আর সময় নেই। আমি একটা শুধু কথা বলি যে আমার কোনো সময় শেষ। আমি দুঃখিত, আর একটি কথাও নিতে পারছি না। দর্শক, আমি জানি যে আপনাদের অনেক কথা আছে, কিন্তু আবারও একবার দেখা হবে নিশ্চয়ই।